স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রাপ্তি, অর্জন এ সবগুলো অনুষঙ্গই মানুষের বেঁচে থাকার প্রেরণা। এসব অনুষঙ্গ আছে বলেই একজন মানুষ হয়ে ওঠেন সৃষ্টিশীল। তো এই সৃষ্টিশীল হয়ে ওঠার প্রক্রিয়ায় জীবনের পথে কখনো কখনো খুব ভুল হয়ে যায়। সে ভুলগুলি কখনো ভুলই থেকে যায়, কখনো আবার তা খুব মধুর হয়ে ওঠে। প্রিয় দর্শক, যত মধুর ভুলগুলির এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি লোপা মমতাজ। মন হতে চায় সব, কখনো আকাশ, কখনো মেঘ, কখনো বা ঘাস ফড়িংয়ের ডানা। মানুষের মন হয়তো এমনই। কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। ইচ্ছে ছিল নৃত্যশিল্পী হবেন, আজকের ইচ্ছে কাল হয়তো চাপা পড়ে আবার নতুন ইচ্ছের ভিড়ে। ইচ্ছে সেই পাখায় উড়ে, আজ তিনি গানের শিল্পী। আজ যে গানের শিল্পীকে আমরা দেখছি, এই শিল্পীর ছোটবেলাটা কেমন ছিল? এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে প্রচণ্ড দুরন্তপনায় ভর্তি ছিল। খুব দুষ্টু প্রকৃতির ছিলেন। হ্যাঁ, ভীষণ থ্রিলিং পছন্দ করতাম, মারধর পছন্দ করতাম, ঘুরে বেড়াতে পছন্দ করতাম। আসলে বেসিক্যালি আমি বলবো যে আমরা তো 4 বোন 1 ভাই, বোনদের মধ্যে আমি ছোট ছিলাম। তো পরপর যখন 3টি মেয়ে সন্তান জন্ম নেয়, কন্যা সন্তান, নিশ্চয়ই 4th নাম্বার নিশ্চয়ই এটা ছেলে সন্তান হতে পারে বলে একটা আকাঙ্ক্ষা ছিল পিতামাতার। তখন যখন তাদের এই আকাঙ্ক্ষা সফল হলো না এবং আমি হয়ে গেলাম, জন্ম নিলাম, তাদের মনের সেই সুপ্ত বাসনা থেকে বোধহয় আমাকে একটু শার্ট প্যান্ট, হ্যাঁ, ছেলেদের পোশাক আশাক এগুলোই পরিয়ে রাখতো। এটাও একটা প্রভাব বিস্তার করে কিন্তু একটি বাচ্চা। আমার কিছুটা সেই জিনিসটা কাজ করতো। আমার নিজেকেই মনে হতো যে আমি সেরকম একজন ছেলের যে যা কিছু খেলাধুলা এগুলো আমি ভালোবাসতাম, দুরন্তপনা করতাম। বেশ ডানপিটে স্বভাবের ছিলেন। ডানপিটে স্বভাবের ছিলাম। ঘুড়ি ওড়ানো, মার্বেল খেলা, একেবারে ছেলেরা যে সমস্ত খেলাগুলো খুব পছন্দ করে। ঘুড়ি ওড়ানো, ঘুড়ি কেটে গেলে সেই ঘুড়িকে মানে আনতে যাওয়া, কি মজার একটা ব্যাপার। আরো বেশি মজার ব্যাপারটা ছিল আমার সবসময় রেডি থাকতো একটা বড় মাপের একটা পাথর, যার গায়ে একটা সুতা পরানো থাকতো। অন্য কারোর ঘুড়ি আমার উপর দিয়ে গেলে ওটাকে কিভাবে বেঁধে নিয়ে আসতে হবে এগুলো আর কি। তো আপনার নিশ্চয়ই অনেক সাঙ্গপাঙ্গ ছিল সেই সময়টাতে। হ্যাঁ হ্যাঁ। তো সেই সময় সেই সাঙ্গপাঙ্গদের নিয়ে কি কি করতেন ডান পিটে পড়া? আসলে ওই তখন তো ছোট মানুষ, আমার সাথে যেগুলো তারাও ছোট ছোট। আমার খুব ওই সময়টাতে খেলাধুলার প্রতি এত আকর্ষণ, মারধর করতে খুব ভালো লাগতো, প্র্যাকটিস করতে চাইতাম। হ্যাঁ, আমি জুডো শিখতে চাইতাম, আমি কুস্তি শিখতে চাইতাম, আমি ওই ঘুষি প্র্যাকটিস করা ছোটবেলা থেকে। হ্যাঁ, আমার বাবার বাড়িটা এলিফ্যান্ট রোডে। আর ছোটবেলাতেই দেখতাম, সকালে উঠলেই দেখতাম আমার বাড়িটার উল্টো দিকের বাড়িতে থাকতেন বাংলাদেশের বিখ্যাত মুষ্টিযুদ্ধবিদ মতিন। আচ্ছা। তো উনি তো তখন সকালে উঠেই সেসব প্র্যাকটিস করতেন, কি কি খেতেন এগুলো দেখতাম। আমার মনে হতো আমিও বোধহয় ওরকম কিছু, আমি যে একজন মেয়ে মানুষ এটা কিন্তু আমার মনে পড়তো না ওই সময়তে। মনেই হতো না, আমিও ঠিক ওরকম একটা কিছু হবো, এরকম একটা ধারণা আমার ছিল। আপনার পরিবারে আপনার দাদা এবং নানা দুজনেই মৌলানা ছিলেন, তো সেই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ধর্মীয়। তুমি বলছিলে যে সেই ব্যাকগ্রাউন্ড থেকে কেমন করে। হ্যাঁ হ্যাঁ, তো ওই গোরামির মধ্যে কি আপনাকে পড়তে হয়নি কখনো? না, এই একটা বিষয় আমি দেখেছি, তারা দুজনেই আলিয়া মাদ্রাসা থেকে পাশ করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, আমার নানা এবং দাদা। ওনাদের মধ্যে কিন্তু সঙ্গীতের প্রতি প্রেম দেখেছি, গোড়ামি দেখিনি। এবং আরও একটা জিনিস আমি দেখেছি, আমার দাদা বেশ নামকরা মাওলানা, কিন্তু আমরা ছোটবেলা থেকে, দেশের বাড়ি নোয়াখালী, ছোটবেলা থেকে যখনই কোনো অকেশনে যেতাম ঈদে চাঁদে, তখন উনি অনুষ্ঠান, উনি আরও যে ধর্মীয় অনুষ্ঠান, তারপরে পারিবারিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের প্রথম কাজটি করতেন উনি সঙ্গীতের একটি অনুষ্ঠান করতেন। এইটা আমরা কিন্তু শিখেছি একেবারে আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আমি দেখতাম। মানে মৌলানা হয়েও তার এই ধরনের কোনো
ভীষণ বিধিনিষেধ ছিল না? না, ছিল না। শুধু নয়, উনি ওই সময়ে নাকি স্বদেশী আন্দোলনের যে ঘরে ঘরে যে মোটা কাপড় পরো, নিজের দেশের কাপড় পরো, নিজের দেশের জিনিস ব্যবহার করো, এই ব্যাপারটি কিন্তু আমার দাদার বাড়িতে ছিল। মানে মুক্ত চিন্তার মানুষ ছিলেন তারা। আমার দাদি ওই আমলেই উনি গাইতেন। আমার মনে আছে একটি ছোট্ট একটি শব্দ আমার মনে আছে, আমার দাদির কণ্ঠে সুরে গাইতেন উনি। মোটা সুতা মোটা কাপড় আদর করি নেরে ভাই, চরকা বিনে স্বরাজ লাভের অন্য কোনো উপায় নাই। এই যে গান, তখন কিন্তু বুঝতাম না যে দাদি এটা কি গান করে। আচ্ছা, প্রায় আমরা হাসতাম, মানে তখনকার ইয়েটা অর্থটা বুঝতাম না বলেই ভাবতাম দাদি কি কি একটা গান যেন করে। আজকে এত বড় হয়ে কিন্তু এখন বুঝি তখনই ওই আমলে একজন বোরখা পরা নোয়াখালীর মেয়ে, যার ঘরের অন্দর মহলের বাইরে বের হওয়ার কোনো পারমিশন নাই, যিনি বেরোতেন না, তিনি কি করে ঘরে ঘরে এই ধরনের স্বদেশী চিন্তার, মুক্ত চিন্তার মানুষ ছিলেন ওই আমলেই। অর্থাৎ আমরা মানে এই যে যারা মৌলানা বা ধর্মীয় বিধিনিষেধের মধ্যে থাকে তাদের সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা থাকে। গোঁড়ামি, এটা কিন্তু দরকার নাই। তুমি যা করো সবই তো, যদি সেইভাবে যদি দেখা হয় তাহলে সবই তো তারই দান। হ্যাঁ, তার কাছেই সমর্পিত। কণ্ঠে যদি সুর থাকে, এটা কেউ বানিয়ে দিতে পারবে না। তো এটা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর ইচ্ছা। তো তাই যদি হয় তাহলে তুমি কেন এখানে গোঁড়ামির প্রশ্ন আসেই না আমার মতে। তো এই যে আজ যার কণ্ঠে এত মাধুর্যতা, তো এই মানুষটি নিজে কি হতে চেয়েছিল? আসলে কি আমাদের সময়টাতে আমরা হতে চাওয়া ব্যাপারটা কিন্তু ভাবিনি। আচ্ছা, হ্যাঁ, এখন যেমন বলে অনেকে আমি এই হতে চেয়েছি, আমি ও ডাক্তার হতে চেয়েছিলাম, আমি অ্যাথলেট হতে চেয়েছি, কি ইঞ্জিনিয়ার হতে চেয়েছি। চাওয়ার চেয়ে আমার কর্মদক্ষতা বা আমার ভালো লাগাটা, হ্যাঁ, আমার নেকটা কোন সাইডে, কোন দিকে আমি ভালো করতে পারি, সেটাই ভালো লাগাটা ছিল আপনার। আর ছোটবেলাটা বিশেষ করে কলেজ পর্যন্ত তো আমি খেলাধুলাই করতাম, নাচ করতাম। খেলাধুলা একেবারেই ভিন্ন জায়গায়। একেবারে না, ভিন্ন তো তখন মনে হতো না। আচ্ছা, কারণ ওটা আমার মনে হতো সহজাত একটা ব্যাপার। আমি খেলাধুলা করতাম, আমি স্কুল চ্যাম্পিয়ন ছিলাম, কলেজ চ্যাম্পিয়ন ছিলাম। আচ্ছা, ইডেন কলেজ চ্যাম্পিয়ন ছিলাম। কোনো এক সময় আমি ইডেন কলেজ যখন চ্যাম্পিয়ন, তখন ইন্টার কলেজ স্পোর্টসে আমার নাম এসছে। আমি এত বড় একটা প্রতিযোগিতায় যাব, তার আগে একটু প্র্যাকটিস দরকার। তো আমার আব্বা আম্মা আমাকে নিয়ে গেলেন গাড়ি দিয়ে এই সংসদ ভবনের এখানটায়। আমার দৌড়ের স্পিডটা কি এটা জানার জন্য আমি বললাম যে ঠিক আছে, গাড়িটা আমার পাশাপাশি যাবে, গাড়ির স্পিডের সাথে আমার স্পিডটা বাড়াবো। আচ্ছা, তো ওরকম আমি দৌড়াচ্ছি এই সংসদের পাশে, লেকের পাশ দিয়ে। অনেক দৌড়ানোর পরে স্পিডও বাড়ছে, আমার পাশাপাশি গাড়িটা আছে, গাড়ির ভেতরে একটু পানি খাবার নিয়ে আমার বাবা মা দুজনে আছেন। একটু পরেই খেয়াল করলাম যে পেছনে 2-3টা হোন্ডা বাইক নিয়ে ছেলেগুলো পেছন পেছন ফলো করছে। হ্যাঁ, অনেকখানি ফলো করছে। আমি যত ওরা স্পিড বাড়াচ্ছে আমার স্পিড তত বেড়ে যাচ্ছে, গাড়ি তত স্পিডে। গাড়ির ভেতর থেকে আমার বাবা মা খেয়াল করেছেন ব্যাপারটা। একটু পরেই সামনে গিয়ে ব্রেক করে আব্বা নেমে আসলেন। নেমে এসে ওরাও ব্রেক করলো। তো বললো যে কি ব্যাপার, তোমরা কি চাচ্ছ? তখন ওই ছেলেগুলো জিজ্ঞেস করছে আপনারা কি করছেন, গাড়ি কেন ওনার পেছনে? ব্যাপারটা হচ্ছে যে ওরাও ভাবছিল, হ্যাঁ, ওরাও কিন্তু আমাকে বাঁচাতেই এসছে, এরকম একটা ব্যাপার আর কি, যে গাড়ি ফলো করছে, নিশ্চয়ই এখানে কিছু একটা ঘটনা ঘটছে, মেয়েটি দৌড়াচ্ছে এবং গাড়ি তার পেছনে পেছনে, গাড়ি কেন পেছনে, ওরা আবার আসছে আমাকে রক্ষা করবে। যখন আমার আব্বাকে নামতে দেখে বয়স্ক মানুষ দেখেই বুঝে ফেলেছে, বলছে আঙ্কেল আমরা তো ভেবেছি উনি বিপদে পড়েছেন। অসাধারণ চমৎকার একটি ঘটনা আমরা জেনে ফেললাম। তো এই যে অ্যাথলেটিকের এক জায়গায় আপনার একটা স্থান ছিল, নাচের ক্ষেত্রে, তো এইগুলোকে ছেড়ে আপনি গানের মধ্যে আপনার সমর্পিত হলেন কিভাবে? গানে আমি আসিনি, গানে আমি ছিলাম, গানের পরিবারেই আমার জন্ম। আমার পিতাও একজন খুবই নামকরা সঙ্গীত বিশারদ ছিলেন, উনি উচ্চাঙ্গ সঙ্গীত করতেন। আচ্ছা,
আমার বড় বোন 3 জন, আমি সহ 4 জন। তো বড় 3 বোনই গাইতেন এবং বিভিন্ন জায়গায় ওনারা ফার্স্ট হতেন, চ্যাম্পিয়ন হতেন। বড় বোনরা ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলেন। তো জীবনের এই পর্যায়ে এসে যদি আপনাকে একটা ভুলের স্বীকারোক্তি করতে বলা হয়, আপনি কোন ভুলটি স্বীকারোক্তি করবেন? ভুল তো হয়, মানুষ মাত্রই তো ভুল আছে। ভুল যদি কিছু হয়েও থাকে, আমার তো মনে হয় যে সেই ভুলগুলিও কোনো না কোনোভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমি এটা কেন বলছি, সেই ভুলগুলো কিভাবে সাহায্য করেছে, নিশ্চয়ই সেখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। আচ্ছা, সেই শিক্ষা আমাকে মোড় ঘুরিয়েছে, তার মানে ভুলগুলো থেকেই আপনি রাস্তা দেখিয়েছে। ভুলগুলো কিন্তু রাস্তা দেখায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই মুহূর্তে একেবারেই যন্ত্র ছাড়া শুধুই আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল, এই ফাগুনে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল, ভুল সবই ভুল। একজন শিল্পী হিসেবে জীবনে কোনো কাজকে তিনি ছোট মনে করেননি, আর তাই তো কোরবানির হাট থেকে শুরু করে খেলার মাঠ, বিপণী বিতান, হাসপাতাল, সব জায়গায় আমরা তার কণ্ঠ শুনতে পাই। ইচ্ছে ছিল একজন অভিনেতা হবেন, কিন্তু আজ তাকে আমরা যে রূপে পাই, তাকে মধুর ভুলে। দিশেহারা এক পথিক আমি, সীমাহীন পথ বেয়ে চলেছি, আলো হাসি গানে ভরায় ভুবনে, আমি যে অবাঞ্ছিত অতিথি। দিশেহারা এক পথিক আমি। অসাধারণ। আপনি তো গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাননি, তো এই গানটি কেন গাইলেন? আমি তো গান গাইনি, এই বাড়িতে গাইতাম এবং কোনো এক সময় গান শিখেছিলাম শখের বসে। তো এই গানটার একটা ছোটোখাটো একটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে জড়িয়ে আছে আর কি। তো এই গানটা আমি ওই 68-69-এর দিকে আর কি, ইন্দিরা রোডে তখন আমাদের গান রেকর্ডিং হতো, সিনেমার গান। তো ওখানে আমি ওই মানে চাকরি বেকার ছিলাম, চাকরি খুঁজে টুজে মোহাম্মদপুরে বাড়ির দিকে রওনা দিয়ে ওই ইন্দিরা রোডে বারান্দায় বসে থাকতাম আর কি। তো তখন তো, এখন তো পার্ট পার্ট করে গান হয়, আগে তো একবারই গান হতো 18 টেক, 19 টেক, 20 টেক। মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠের, SM হেদায়েতের লেখা, আমারই এখন পরবর্তীতে আমার বন্ধু হয়ে যায় সে, আমার বন্ধু মানুষের লেখা, মারা গেছেও, সুরকার আলী হোসেন। গানটি কিন্তু রিলিজ হয়নি, কিন্তু আমার জীবনে কিন্তু অনেক দারুণভাবে জড়িয়ে আছে এই কারণে যে স্বাধীন বাংলা বেতারে যখন আমি গেলাম মুক্তিযুদ্ধের সময়, তখন আমি তো শিল্পী হিসেবে তেমন একটা রিকগনিশন পাইনি, ওরা আমাকে কাজ দিতে পারলো না। তখন আমি কোথায় যাব, যুদ্ধও করতে পারছি না, এখনও যেতে পারছি না। তখন আমি 7 দিন আমি শিল্পীদের চা এনে দিতাম। তো তখন আমি ওই তবলা বাজাতো গোপীকৃষ্ণ বল্লভ, মারা গেছেন উনি আমাকে বললেন, ভাই আপনি তো গান গুনগুন করেন ভালোই, আপনি তো কোরাস গানগুলো গাইতে পারেন স্বাধীন বাংলা বেতারে, তো আপনি চলেন আমি আব্দুল জব্বারকে সাথে পরিচয় করে দিই। তখন আমি আব্দুল জব্বারকে এই গানটা আমি বললাম, দেখুন আমাকে মাফ করে দেবেন, আপনারই গাওয়া একটি গান রিলিজ হয়নি, সেই গানটা আমি ইন্দিরা রোডের বারান্দা থেকে আমি তুলেছিলাম, মনে করেছিলাম আপনাকে শোনাই। তখন আমি গানটা গাইলাম। তখন জব্বার ভাই ইমোশনালি আমাকে জড়িয়ে ধরে বললেন যে তুই কালকে সকালেই তুই গান গাইবি, আমার কোরাস গান গাইবি। সেই গানটা গাইলাম কোরাসে, সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 কে, পৃথিবী তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। আপনার কণ্ঠ আমরা কোরবানির হাটে, বিভিন্ন মেলায়, হসপিটালে, বিপণী বিতান কেন্দ্রে এবং সিনেমার বিজ্ঞাপনে শুনি, কোনো জায়গায় বাদ নেই, কোনো জায়গায় বাদ নেই। তো তার শুরুর গল্পটা একটু শুনবো। আমার শুরু কিন্তু নাটক দিয়ে,
এবং নাটকের শিল্পী হিসেবেই আমি প্রথম অডিশনে পাশ করি। সেটাও একটা অডিশনটাও একটা মজার ব্যাপার। অডিশনের সেখানেও আর কি আমি রেডিওতে, অনেকেই জানে না যে আমি ঢাকা কলেজে পড়াকালীন সময়ে আমি 64 থেকে 68 সাল পর্যন্ত রেডিওর গেটে বসা ছিলাম, শিল্পী দেখতাম আমি, বাইরে বাইরে রিসেপশনে বসা ছিলাম, ভেতরে ঢোকার অনুমতি ছিল না শাহবাগ রেডিওতে। তখন তো কঠিন পাশ লাগতো, আচ্ছা। তো তখন আমি বসে থেকে বড় বড় শিল্পীরা ঢুকতেন, আমি তাদের সামনে গিয়ে সালাম দিতাম তাদের। আমার একটা শিল্পী দেখাই আমার একটা হবি ছিল আর কি। আমার তো দুর্বার আকাঙ্ক্ষা ছিল যে ওখানে ঢুকবো, ভেতরে কোন দিন কিছু একটা করবো আর কি। তো অডিশনে আমাকে প্রথম দিন যখন ডাকা হলো, তো 6 নম্বরের স্টুডিও বলে একটা স্টুডিও আছে আমাদের, অনেক বড় স্টুডিও, ওখানে সবাইকে আটকানো হলো আর কি। তো এক এক করে ডাকা হচ্ছে, সর্বশেষের দিকে আমি গেলাম। তো 3টা না 4টা ক্যারেক্টারের একটা স্ক্রিপ্ট দেওয়া হলো। এটা অডিশন টেস্টে ভয়েস টেস্ট আর কি। তখন আমার মাথার মধ্যে এলো যে নাটকে 3টা ক্যারেক্টার যখন আছে, তখন 3টা ক্যারেক্টার তো মানে 3 রকম ভাবে বলতে হবে, 3টা সত্তা, 3জন মানুষ। তো আমার মাথায় যতটুকু সেই ক্ষুদ্র অল্প বয়সে, তখন আমার বয়স কত 21-22 হবে আর কি, তো তখন আমি ওইভাবে অডিশনে গিয়ে 3 রকম ভাবে বললাম। সেটা কি মনে পড়ছে এখন সেই কথাগুলো মনে নেই, কিন্তু আমি যে 3-4 রকম ভাবে বলতে পারি কথা, সেটা আমি আপনাকে নমুনা দেখিয়ে দেবো আর কি। আমরা এখনই দেখে নিই নমুনাটা। দেখে একটা বিজ্ঞাপন এরকম হয়েছিল আর কি, আমার লেখা স্ক্রিপ্ট 2জন আর্টিস্ট ফেল করেছিল। তো এটা অবশ্য অনেক জায়গায় আমি অনেকবার বলেছি আর কি, গলার যে আমার যে চেঞ্জগুলো আমি আনি, সেটা কিভাবে আনি। স্ক্রিপ্টটাও আমার ছিল তালার উপরে আর কি। এই যে ভাই এত রাতে বাইরে রয়েছেন, বাড়িতে কাকে রেখে এসেছেন? রাখুন ঘরে ঘরে তালা দিয়েছি, তালা ভেঙে যদি চোর ঢুকে পড়ে, আর এই তালা না, এই তালা হলো গিয়ে গণসিনের তৈরি ডায়মন্ড তালা। জি হ্যাঁ ভাই, ডায়মন্ড তালা ব্যবহার করুন। আমরা সাধারণত দেখি আমাদের দেশে বা অন্যান্য জায়গায় শিল্পীদের জীবনে একটা আর্থিক টানাপোড়েন সবসময় থাকে, তো আপনার বেলাতেও কি তেমনটাই ছিল? সেটা তো অনেক নির্মম ইতিহাস, করুণ কাহিনী, আমি বলতে দ্বিধাবোধ করি না কখনো। আমার স্ত্রী যখন ওকে বিয়ে করে, ভালোবেসে বিয়ে করেছিলাম, তো ও ভেবেছিল যে বিরাট শিল্পীকে বিয়ে করছে আর কি। এসে দেখে এ বেলার খাওয়া হয় না, তো ও বেলা নাস্তা হয় না। এইগুলো মাজারুল ইসলামের সংসার শুরু করলেন উনি, মানে সংগ্রামী জীবন দিয়ে। তারপরে যখন আমার একটি সন্তান সম্ভাবা আমার স্ত্রী, তখন তো মানে মেডিকেলি বেশি খেতে ইচ্ছে করে, শরীর অনেক খাবার চায়, দুজনের খাবার একসাথে। তো সেখানে আমি গভীর বেশ দেরি করে রাত্রে ফিরে এসে দেখি যে খাবার দাবার কিছু নেই, উনি অশ্রু সজল নেত্রে বসে আছেন, কিছুই নেই, কিছুই নেই। আচ্ছা। তো তখন আমার ভেতরে যে আমি বললাম যে আমি বাংলাদেশের একজন শিল্পী, আমার এই করুণ অবস্থা, তখন আমি কি করব, আস্তে আস্তে উঠে ওই উপরে তাকের উপর থেকে কিছু পুরনো পেপার ছিল, পত্রিকা, দৈনিক পত্রিকা, শিশি বোতল, ওগুলো নিয়ে বাজারে বিক্রি করে 1.5 টাকা না 2 টাকা পেলাম। ওর থেকে আমি কিছুটা আটা নিলাম, একটা ডিম নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু তেল নিয়ে এসে রাতের মতো খেয়ে আবার সকালে বেরিয়ে পড়লাম। এই মানুষটি নিজে কি হতে চেয়েছিল? আমি কি হতে চেয়েছিলাম জানি না, কিন্তু আমার বাবা চেয়েছিলেন অন্যরকম। তার কারণ এই আমার বাবাই কিন্তু আমার উস্তাদ, নাটকের গুরু। আমার বাবা, আমার বড় ভাই নজরুল ইসলাম, এই যে মৌটুসি গান গায়, ওর বাবা, হ্যাঁ, আমার 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 বড় ভাই। তারপরে আমার বোন রেডিওতে বুনিয়াদি গণতন্ত্রের আসরে তখন রেডিওতে কাজ করতেন। এই যে এরা আমার উৎসাহ ছিল। তো নাটকে আমার বাবাই আমাকে নাটকে হাতে খড়ি দিলেন। সেই বাবাই পরবর্তীতে বলতেন যে দেখ রে, এই শিল্পী জীবন তো পেশা হিসেবে নেওয়া যায় না, তুই তো খেতে পাবি না। আপনি তো অনেক ধরনের বৈচিত্র্যময় কণ্ঠে আপনার কণ্ঠ আছে, যেমন তার পাশাপাশি অনেক অভিনেতা অনুপস্থিত থাকলে কেউ মারা গেলেও আপনি সেখানে কণ্ঠ দিয়েছেন, আবার দৈত্য দানবের কণ্ঠেও আপনার কণ্ঠটাই আমরা শুনি। তো সেই গল্পগুলো একটু শুনবো। গল্পগুলো মজা হলো যে ইবনে মিজান সাহেব, আমার আপন ফুফুতো ভাই, আমার ফুপুর ছেলে ইবনে মিজান, যে যারা দৈত্য দানবের ছবি বানাতেন, রাজকীয় ছবিগুলো বানাতেন, উনি অবশ্যই আমেরিকায় আছেন এখন। তো তিনি যেসব ছবিতে দৈত্য দানবের হা হা হু হু সব হাসি টাসি এগুলো লাগতো, এগুলো আমাকে দিতেন এবং আমাকে বেশ, সেই সময় আমি অনেক টাকা আমাকে দেওয়া হতো আর কি, এর জন্য স্পেশালাইজড ভয়েসের জন্য আর কি। তারপরে ডাবিং করলাম ফতে লোহানী সাহেব, হ্যাঁ, ফতে লোহানী সাহেব মারা গেলেন, তারপরে তার 8-10টা ছবি আমি ডাবিং করলাম। তার গলাটা, চেহারাটা, তার কণ্ঠ আমার, সংলাপগুলো আমার। তারপরে এই জাম্বু, যে এটা বল হেডেড একটা শিল্পী ছিল, কিছুদিন আগে মারা গেছে, ওর গলা কিন্তু আমি দিয়েছি। তো এরকম অনেক শিল্পীদের গলা আমি দিয়েছি। যে পাকিস্তান থেকে মোহাম্মদ আলী এলেন নায়ক,
তার গলাও আমি দিয়েছি আপোষ ছবিতে। আপনার সেই এলাকায় যেখানে আপনি জন্ম নিয়েছেন, আপনার যে সময়টা বেড়ে উঠেছে, আপনার শৈশব কৈশোর, সে সময়ের দু একটা স্মৃতির কথা যদি আমাদেরকে বলেন। স্মৃতির কথা তো অনেক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমি যেখানে জন্মেছি আর কি, তো আমি, আমার মা বলতেন আর কি যে ওই তখন কিন্তু আতুর ঘরের একটা সিস্টেম ছিল, যে আলাদা একটা ঘরে জন্ম নিত, ঘরটা তৈরি করা হতো, একটা কাঁচা ঘর তৈরি করা হতো। তো আমরা বইতে পড়েছি। হ্যাঁ, আতুর ঘরে আমার জন্ম। সেখানে খুব প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো আমার জন্মের সময়, ঝড় বৃষ্টি। এবং এটা বলে রাখি যে বিয়ের সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, মৃত্যুর সময় ঝড় বৃষ্টি হলে জন্ম মৃত্যু বিয়ে ওটা ঝড় বৃষ্টির মধ্যে হয়ে যেত আমার জীবনটা। এই যে যেই মানুষটাকে আমরা এখন দেখছি, তার কণ্ঠ পুরো দেশ জুড়ে পরিচিত, ছোট বড় সবার কাছে, অনেক প্রাপ্তি তার এই জীবনে, তো অভাবটা কোথায়? অভাব কিছু নেই। অভাব হলো আমার যে কর্মকাণ্ড আমি রেখে যাব, সেটা চিহ্ন কিভাবে থাকবে। এবং এটা যে একটা সুন্দর, সুললিত এবং সত্য সুন্দর পেশা, এই পেশাটা আমার এই প্রজন্ম কিভাবে জানবে? এবং আপনার পরে কিন্তু আমরা কাউকে পাচ্ছিও না তেমন করে, সেটা নাই। তারপরে আমার যে আর্কাইভের ইতিহাসটা তো কেউ জানে না। একটু আর্কাইভের কথাও যদি বলেন, যে আমরা জানি আপনি একটা আর্কাইভ তৈরি করেছেন এবং বাংলাদেশের সিনেমার অনেক গান আপনার কালেকশনে আছে। এবিসি রেডিওতে যে অনুষ্ঠানটা করছে সিনেমা তাল, 3 ঘন্টা 6 ঘন্টার, এই টোটাল ম্যাটেরিয়ালসটা মানে আমার আর্কাইভ থেকে আসে এবং আমার প্ল্যানিং এ প্রোগ্রামটা আমরা দিয়ে থাকি কর্তৃপক্ষের মাধ্যমে। আপনার সর্বশেষ আপনার কাছে আমার একটা জানার, সেটা হচ্ছে যে এই যে এত অর্জন, এত কিছু নিয়ে আপনি জীবনের যে পর্যায়ে, এই পর্যায়ে এসে যদি আপনাকে একটা ভুলের স্বীকারোক্তি করতে বলা হয়, আপনি আপনার নিজের জীবনের কোন ভুলটা স্বীকারোক্তি করবেন? আমি কোনো ভুলকে ভুল হিসেবে ধরি না, এটা খুব অতি সযত্নে সুকৌশলে আমি শুধরে নেই। আপনার সেই অসাধারণ পরিচিত একটা লাইনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের মধুর ভুলগুলি যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা শেষ করতে যাচ্ছি। জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু আমি মাজহারুল ইসলাম। আমি জানি না আমার কতটুকু ভুল স্বীকার করতে পারলাম, তবু এই মধুর ভুলগুলি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানালাম এবং আপনাদের সবার জন্য রইল শুভ কামনা।